নমস্কার, সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে উপন্যাসটি পাঠ করছি। প্রথম পর্ব, বিমলার আত্মকথা। মাগো, আজ মনে পড়ছে তোমার সেই সিঁথির সিঁদুর, চওড়া সেই লাল পেরে শাড়ি, সেই তোমার দুটি চোখ শান্ত, স্নিগ্ধ, গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাগরেখার মতো। আমার জীবনের দিন যে সেই সোনার পাথেয় নিয়ে যাত্রা করে বেরিয়েছিল, তারপরে পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো, সেই আমার আলোর সম্বল কি এক কণাও রাখলো না। কিন্তু জীবনের ব্রাহ্ম মুহূর্তে সেই যে উষা সতীর দান, দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবার? আমাদের দেশে তাকেই বলে সুন্দর যার বর্ণ গৌর, কিন্তু যে আকাশ আলো দেয় সে যে নীল। আমার মায়ের বর্ণ ছিল শ্যামলা, তার দীপ্তি ছিল পুণ্যের, তার রূপের গর্বকে লজ্জা দিত। আমি মায়ের মতো দেখতে, এই কথা সকলে বলে। তা নিয়ে ছেলেবেলায় একদিন আয়নার উপর রাগ করেছি। মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়, আমার গায়ের রং এ যেন আমার আসল রং নয়, এ যেন আর কারো জিনিস, একেবারে আগাগোড়া ভুল। সুন্দরী তো নই, কিন্তু মায়ের মতো যেন সতীর যশ পাই। দেবতার কাছে এক মনে এই বর চাইতুম। বিবাহের সম্বন্ধ হবার সময় আমার শ্বশুরবাড়ি থেকে দৈবজ্ঞ এসে আমার হাত দেখে বলেছিল, এ মেয়েটি সুলক্ষণা সতীলক্ষ্মী হবে। মেয়েরা সবাই বললে, তা হবেই তো, বিমলা যে ওর মায়ের মতো দেখতে। রাজার ঘরে আমার বিয়ে হলো। তাদের কোন কালের বাদশাহের আমলের সম্মান। ছেলেবেলায় রূপকথার রাজপুত্রের কথা শুনেছি, তখন থেকে মনে একটা ছবি আঁকা ছিল। রাজার ঘরের ছেলে, দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া। যুগ যুগান্তর যেসব কুমারী শিব পূজা করে এসেছে, তাদেরই একাগ্র মনের কামনা দিয়ে সেই মুখ যেন তিলে তিলে তৈরি। সে কি চোখ, কি নাক! তরুণ গোঁফের রেখা ভ্রমরের দুটি ডানার মতো, যেমন কালো তেমনি কোমল। স্বামীকে দেখলুম, তার সঙ্গে ঠিক মেলে না, এমনকি তার রং দেখলুম আমারই মতো। নিজের রূপের অভাব নিয়ে মনে যে সংকোচ ছিল, সেটা কিছু ঘুচল বটে, কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাসও পড়ল। নিজের জন্যে লজ্জায় না হয় মরেই যেতুম, তবু মনে মনে যে রাজপুত্রটি ছিল, তাকে একবার চোখে চোখে দেখতে পেলুম না কেন? কিন্তু রূপ যখন চোখের পাহারা এড়িয়ে লুকিয়ে অন্তরে দেখা দেয়, সেই বুঝি ভালো। তখন সে যে ভক্তির অমরাবতীতে এসে দাঁড়ায়, সেখানে তাকে কোনো সাজ করে আসতে হয় না। ভক্তির আপন সৌন্দর্যে সমস্তই কেমন সুন্দর হয়ে ওঠে, সে আমি ছেলেবেলায় দেখেছি। মা যখন বাবার জন্যে বিশেষ করে ফলের খোসা ছাড়িয়ে সাদা পাথরের রেকাবিতে জলখাবার গুছিয়ে দিতেন, বাবার জন্যে পানগুলি বিশেষ করে কেওড়া জলের ছিটে দেওয়া কাপড়ের টুকরোয় আলাদা জড়িয়ে রাখতেন, তিনি খেতে বসলে তালপাতার পাখা নিয়ে আস্তে আস্তে মাছি তাড়িয়ে দিতেন, তাঁর সেই লক্ষ্মীর হাতের আদর, তাঁর সেই হৃদয়ের সুধা রসের ধারা কোন অপরূপ রূপের সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়তো, সে যে আমার সেই ছেলেবেলাতেও মনের মধ্যে বুঝতুম। সেই ভক্তির সুরটি কি আমার মনের মধ্যে ছিল না? ছিল। তর্ক না, ভালো মন্দের তত্ত্ব নির্ণয় নয়, সে কেবলমাত্র একটি সুর। সমস্ত জীবনকে যদি জীবন বিধাতার মন্দির প্রাঙ্গণে একটি স্তব গান করে বাজিয়ে যাবার কোনো সার্থকতা থাকে, তবে সেই প্রভাতের সুরটি আপনার কাজ আরম্ভ করেছিল। মনে আছে, ভোরের বেলায় উঠে অতি সাবধানে যখন স্বামীর পায়ের ধুলো নিতুম, তখন মনে হতো আমার সিঁথির সিঁদুরটি যেন শুকতারার মতো জ্বলে উঠল। একদিন তিনি হঠাৎ জেগে হেসে উঠে বললেন, ও কি বিমল, করছো কি? আমার সে লজ্জা ভুলতে পারবো না। তিনি হয়তো ভাবলেন আমি লুকিয়ে পুণ্য অর্জন করছি, কিন্তু নয় নয়, সে আমার পুণ্য নয়, সে আমার নারীর হৃদয়। তার ভালোবাসা আপনিই পূজা করতে চায়।
আমার শ্বশুর পরিবার সাবেক নিয়মে বাঁধা, তার কত কায়দা কানুন মোগল পাঠানের, কতক বিধি বিধান মুনু পরাশরের। কিন্তু আমার স্বামী একেবারে একেলে। এ বংশে তিনি প্রথম রীতিমতো লেখাপড়া শেখেন আর MA পাশ করেন। তার বড় দুই ভাই মদ খেয়ে অল্প বয়সে মারা গেছেন, তাদের ছেলেপুলে নেই। আমার স্বামী মদ খান না, তার চরিত্রে কোনো চঞ্চলতা নেই। এ বংশে এটা এত খাপছাড়া যে সকলে এতটা পছন্দ করে না। মনে করে যাদের ঘরে লক্ষ্মী নেই, অত্যন্ত নির্মল হওয়া তাদেরই সাজে। কলঙ্কের প্রশস্ত জায়গা তারার মধ্যে নেই, চাঁদের মধ্যেই আছে। বহু কাল হলো আমার শ্বশুর শাশুড়ির মৃত্যু হয়েছে। আমার দিদি শাশুড়ি ঘরের কর্ত্রী, আমার স্বামী তার বক্ষের হাড়, তার চোখের মণি। এই জন্যেই আমার স্বামী কায়দার গণ্ডি ডিঙিয়ে চলতে সাহস করতেন। এই জন্যেই তিনি যখন মিস গিলবিকে আমার সঙ্গিনী আর শিক্ষক নিযুক্ত করলেন, তখন ঘরে বাইরে যত রসনা ছিল তার সমস্ত রস বিষ হয়ে উঠল। তবু আমার স্বামীর জেদ বজায় রইল। সেই সময়ই তিনি BA পাশ করে MA পড়ছিলেন। কলেজে পড়বার জন্যে তাকে কলকাতায় থাকতে হতো। তিনি প্রায় রোজই আমাকে একটি করে চিঠি লিখতেন। তার কথা অল্প, তার ভাষা সাদা, তার হাতের সেই গোটা গোটা গোল গোল অক্ষরগুলি যেন স্নিগ্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে থাকত। একটি চন্দন কাঠের বাক্সের মধ্যে আমি তার চিঠিগুলি রাখতুম আর রোজ বাগান থেকে ফুল তুলে সেগুলি ঢেকে দিতুম। তখন আমার সেই রূপকথার রাজপুত্র অরুণালোকে চাঁদের মতো মিলিয়ে গেছে। সেদিন আমার সত্যকার রাজপুত্র বসেছে আমার হৃদয় সিংহাসনে। আমি তার রানী, তার পাশে আমি বসতে পেরেছি। কিন্তু তার চেয়ে আনন্দ তার পায়ের কাছে আমার যথার্থ স্থান। আমি লেখাপড়া করেছি, সুতরাং এখনকার কালের সঙ্গে আমার এখনকার ভাষাতেই পরিচয় হয়ে গেছে। আমার আজকের এই কথাগুলো আমার নিজের কাছেই কবিত্বের মতো শোনাচ্ছে। এই কালের সঙ্গে যদি আমার মোকাবিলা না হতো, তাহলে আমার সেদিনকার সেই ভাবটাকে সোজা গদ্য বলেই জানতুম। মনে জানতুম মেয়ে হয়ে জন্মেছি, এ যেমন আমার ঘর গড়া কথা নয়, তেমনি মেয়ে মানুষ প্রেমকে ভক্তিতে গলিয়ে দেবে, এও তেমনি সহজ কথা। এর মধ্যে বিশেষ কোনো একটা অপরূপ কাব্য সৌন্দর্য আছে কি না, সেটা এক মুহূর্তের জন্য ভাববার দরকার নেই। কিন্তু সেই কিশোর বয়স থেকে আজ এই যৌবনের মাঝামাঝি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে আর এক যুগে এসে পড়েছি। যেটা নিঃশ্বাসের মতো সহজ ছিল, এখন সেটাকে কাব্যকলার মতো করে গড়ে তোলবার উপদেশ আসছে। এখনকার ভাবুক পুরুষেরা সধবার পতিব্রত্যে এবং বিধবার ব্রহ্মচর্যে যে কি অপূর্ব কবিত্ব আছে, সে কথা প্রতিদিন সুর চড়িয়ে চড়িয়ে বলছেন। তার থেকে বোঝা যাচ্ছে জীবনের এই জায়গায় কেমন করে সত্যে আর সুন্দরে বিচ্ছেদ হয়ে গেছে। এখন কি কেবলমাত্র সুন্দরের দোহাই দিলে আর সত্যকে ফিরে পাওয়া যাবে? মেয়ে মানুষের মন সবই যে এক ছাঁচে ঢালা তা আমি মনে করি নে, কিন্তু এটুকু জানি আমার মনের মধ্যে আমার মায়ের সেই জিনিসটি ছিল, সেই ভক্তি করবার ব্যগ্রতা। সে যে আমার সহজ ভাব তা আজকে স্পষ্ট বুঝতে পারছি, যখন সেটা বাইরের দিক থেকে আর সহজ নেই। এমনই আমার কপাল, আমার স্বামী আমাকে সেই পূজার অবকাশ দিতে চাইতেন না। সেই ছিল তাঁর মহত্ব। তীর্থের অর্থ পিশাচ পাণ্ডা পূজার জন্যে কাড়াকাড়ি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে। তাতে পূজারী ও পূজিত দুয়েরই অপমানের এক শেষ। কিন্তু এত সেবা আমার জন্যে কেন? সাজসজ্জা দাস দাসী জিনিসপত্রের মধ্য দিয়ে যেন আমার দুই কুল ছাপিয়ে তার আদরের বাণ ডেকে বইল। এই সমস্তকে ঠেলে আমি নিজেকে দান করব কোন ফাঁকে? আমার পাওয়ার সুযোগের চেয়ে দেওয়ার সুযোগের দরকার অনেক বেশি ছিল। প্রেম যে স্বভাব বৈরাগী, সে যে পথের ধারে ধুলার পরে আপনার ফুল অজস্র ফুটিয়ে দেয়। সে তো বৈঠকখানার চিনের টবে আপনার ঐশ্বর্য মেলতে পারে না। আমাদের অন্তঃপুরে যে সমস্ত সাবেক দস্তুর চলিত ছিল, আমার স্বামী তাকে সম্পূর্ণ ঠেলতে পারতেন না।
দিনে দুপুরে যখন তখন অবাধে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতে পারত না। আমি জানতুম ঠিক কখন তিনি আসবেন, তাই যেমন তেমন এলোমেলো হয়ে আমাদের মিলন ঘটতে পারত না। আমাদের মিলন যেন কবিতার মিল। সে আসতো ছন্দের ভিতর দিয়ে, জ্যোতির ভিতর দিয়ে। দিনের কাজ সেরে গা ধুয়ে যত্ন করে চুল বেঁধে কপালে সিঁদুরের টিপ দিয়ে কোঁচানো শাড়িটি পরে ছড়িয়ে পড়া দেহ মনকে সমস্ত সংসার থেকে সম্পূর্ণ ফিরিয়ে এনে একজনের কাছে একটি বিশেষ সময়ের সোনার থালায় নিবেদন করে দিতুম। সেই সময়টুকু অল্প, কিন্তু অল্পের মধ্যে সে অসীম। আমার স্বামী বরাবর বলে এসেছেন, স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি সমান অধিকার, সুতরাং তাদের সমান প্রেমের সম্বন্ধ। এ নিয়ে আমি তার সঙ্গে কোনো দিন তর্ক করিনি, কিন্তু আমার মন বলে ভক্তিতে মানুষকে সমান হবার বাধা দেয় না। ভক্তিতে মানুষকে উপরের দিকে তুলে সমান করতে চায়, তাই সমান হতে থাকবার আনন্দ তাতে বরাবর পাওয়া যায়। কোনোদিন তা চুকে গিয়ে হেলার জিনিস হয়ে ওঠে না। প্রেমের থালায় ভক্তির পূজা আরতির আলোর মতো পূজা যে করে এবং যাকে পূজা করা হয়, দুয়ের উপরেই সে আলো সমান হয়ে পড়ে। আমি আজ নিশ্চয় জেনেছি, স্ত্রীলোকের ভালোবাসা পূজা করেই পূজিত হয়, নইলে সে ধিক ধিক। আমাদের ভালোবাসার প্রদীপ যখন জ্বলে তখন তার শিখা উপরের দিকে ওঠে, প্রদীপের পোড়া তেলই নিচের দিকে পড়তে পারে। প্রিয়তম, তুমি আমার পূজা চাওনি, সে তোমারই যোগ্য, কিন্তু পূজা নিলে ভালো করতে। তুমি আমাকে সাজিয়ে ভালোবেসেছ, শিখিয়ে ভালোবেসেছ, যা চেয়েছি তা দিয়ে ভালোবেসেছ, যা চাইনি তা দিয়ে ভালোবেসেছ। আমার ভালোবাসায় তোমার চোখে পাতা পড়েনি তা দেখেছি, আমার ভালোবাসায় তোমার লুকিয়ে নিঃশ্বাস পড়েছে তা দেখেছি। আমার দেহকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে স্বর্গের পারিজাত। আমার স্বভাবকে তুমি এমনই করে ভালোবেসেছ যেন সে তোমার সৌভাগ্য। এতে আমার মনে গর্ব আসে। আমার মনে হয় এ আমারই ঐশ্বর্য, যার লোভে তুমি এমন করে আমার দ্বারে এসে দাঁড়িয়েছ। তখন রানীর সিংহাসনে বসে মানের দাবি করি। সে দাবি কেবল বাড়তেই থাকে, কোথাও তার তৃপ্তি হয় না। পুরুষকে বশ করবার শক্তি আমার হাতে আছে এই কথা মনে করেই কি নারীর সুখ, না তাতেই নারীর কল্যাণ? ভক্তির মধ্যে সেই গর্বকে ভাসিয়ে দিয়ে তবেই তার রক্ষা। শঙ্কর তো ভিক্ষুক হয়েই অন্নপূর্ণার দ্বারে এসে দাঁড়িয়েছেন, কিন্তু এই ভিক্ষার রুদ্র তেজ কি অন্নপূর্ণা সইতে পারতেন যদি শিবের জন্য তপস্যা না করতেন? আজ মনে পড়ছে সেদিন আমার সৌভাগ্যে সংসারে কত লোকের মনে কত ঈর্ষার আগুন ধিকি ধিকি জ্বলেছিল। ঈর্ষা হবারই তো কথা। আমি যে অমনি পেয়েছি, ফাঁকি দিয়ে পেয়েছি, কিন্তু ফাঁকি তো বরাবর চলে না, দাম দিতেই হবে, নইলে বিধাতা সহ্য করেন না। দীর্ঘকাল ধরে প্রতিদিন সৌভাগ্যের ঋণ শোধ করতে হয়, তবেই সত্য ধ্রুব হয়ে ওঠে। ভগবান আমাদের দিতেই পারেন, কিন্তু নিতে যে হয় নিজের গুণে। পাওয়া জিনিসও আমরা পাইনে, এমনই আমাদের পোড়া কপাল। আমার সৌভাগ্যে কত কন্যার পিতার দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল। আমার কি তেমনই রূপ, তেমনই গুণ? আমি কি এই ঘরের যোগ্য? এমন কথা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে উঠেছে। আমার দিদি শাশুড়ি শাশুড়ি সকলেরই অসামান্য রূপের খ্যাতি ছিল। আমার দুই বিধবা জায়ের মতো এমন সুন্দরী দেখা যায় না। পরে পরে যখন তাদের দুজনেরই কপাল ভাঙল, তখন আমার দিদি শাশুড়ি পণ করে বসলেন যে তার একমাত্র অবশিষ্ট নাতির জন্যে তিনি আর রূপসীর খোঁজ করবেন না। আমি কেবলমাত্র সুলক্ষণের জোরে এই ঘরে প্রবেশ করতে পারলুম, নইলে আমার আর কোনো অধিকার ছিল না। আমাদের ঘরে এই ভোগের সংসারে খুব অল্প স্ত্রী যথার্থ স্ত্রীর সম্মান পেয়েছেন, কিন্তু সেটাই নাকি এখানকার নিয়ম। তাই মদের ফেনা আর নটির নূপুর নিক্কণের তলায় তাদের জীবনের সমস্ত কান্না তলিয়ে গেলেও তারা কেবলমাত্র বড় ঘরের ঘরণীর অভিমান বুকে আঁকড়ে ধরে মাথাটাকে উপরে ভাসিয়ে রেখেছিলেন।
অথচ আমার স্বামী মদও ছুলেন না, আর নারী মাংসের লোভে পাপের পণ্যশালার দ্বারে দ্বারে মনুষ্যত্বের থলি উজাড় করে ফিরলেন না। এ কি আমার গুণে? পুরুষের উদ্ভ্রান্ত উন্মত্ত মনকে বশ করবার মতো কোন মন্ত্র বিধাতা আমাকে দিয়েছিলেন? কেবলমাত্রই কপাল, আর কিছুই না। আর তাদের বেলাতেই কি পোড়া বিধাতার হুঁশ ছিল না? সকল অক্ষরই বাঁকা হয়ে উঠল। সন্ধ্যা হতে না হতেই তাদের ভোগের উৎসব মিটে গেল। কেবল রূপ যৌবনের বাতিগুলো শূন্য সভায় সমস্ত রাত ধরে মিছে জ্বলতে লাগলো। কোথাও সঙ্গীত নেই, কেবলমাত্রই জ্বালা। আমার স্বামীর পৌরুষকে তার দুই ভাজ অবজ্ঞা করবার ভান করতেন। এমন মানি সংসারের তরিটাকে একটিমাত্র স্ত্রীর আঁচলের পাল তুলে দিয়ে চালানো। কথায় কথায় তাদের কত খুঁটাই খেয়েছি। আমি যেন আমার স্বামীর সোহাগ কেবল চুরি করে করে নিচ্ছি। কেবল ছলনা, তার সমস্তই কৃত্রিম। এখনকার কালের বিবিয়ানার নির্লজ্জতা। আমার স্বামী আমাকে হাল ফ্যাশনের সাজে সজ্জায় সাজিয়েছেন। সেই সমস্ত রং বেরঙের জ্যাকেট, শাড়ি, সেমিজ, পেটিকোটের আয়োজন দেখে তাঁরা জ্বলতে থাকতেন। রূপ নেই রূপের ঠাট। দেহটাকে যে একেবারে দোকান করে সাজিয়ে তুললে গো, লজ্জা করে না? আমার স্বামী সমস্তই জানতেন, কিন্তু মেয়েদের উপর যে তার হৃদয় করুণায় ভরা। তিনি আমাকে বারবার বলতেন, রাগ করো না। মনে আছে আমি একবার তাকে বলেছিলাম, মেয়েদের মন বড়ই ছোট, বড়ই বাঁকা। তিনি জবাব দিয়েছিলেন, চীন দেশের মেয়েদের পা যেমন ছোট, যেমন বাঁকা। সমস্ত সমাজ যে চারদিক থেকে আমাদের মেয়েদের মনকে চেপে ছোট করে বাঁকিয়ে রেখে দিয়েছে। ভাগ্য যে ওদের জীবনটাকে নিয়ে জুয়া খেলছে। দান পড়ার উপরই সমস্ত নির্ভর। নিজের কোন অধিকার ওদের আছে? আমার যারা তাদের দেওরের কাছে যা দাবি করতেন তাই পেতেন। তাদের দাবি ন্যায্য কি অন্যায্য তিনি তার বিচার মাত্র করতেন না। আমার মনের ভিতরটা জ্বলতে থাকতো যখন দেখতুম তারা এর জন্যে একটুও কৃতজ্ঞ ছিলেন না। এমনকি আমার বড় যা, যিনি জপে তপে ব্রতে উপবাসে ভয়ঙ্কর সাত্ত্বিক, বৈরাগ্য যার মুখে এত বেশি খরচ হতো যে মনের জন্যে সিকি পয়সার বাকি থাকতো না, তিনি বারবার আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন যে তাকে তার উকিল দাদা বলেছেন যদি আদালতে তিনি নালিশ করেন তাহলে তিনি সে কত কি, সে আর ছাই কি লিখব। আমার স্বামীকে কথা দিয়েছি যে কোনো দিন কোনো কারণেই আমি এদের কথার জবাব করব না। তাই জ্বালা আরও আমার অসহ্য হতো। আমার মনে হতো ভালো হবার একটা সীমা আছে, সেটা পেরিয়ে গেলে কেমন যেন তাতে পৌরুষের ব্যাঘাত হয়। আমার স্বামী বলতেন আইন কিংবা সমাজ তার ভাজদের সপক্ষ নয়, কিন্তু একদিন স্বামীর অধিকারে যেটাকে নিজের বলেই তাঁরা নিশ্চিত জেনেছিলেন, আজ সেটাকেই ভিক্ষুকের মতো পরের মন জুগিয়ে চেয়ে চিনতে নিতে হচ্ছে। এই অপমান যে বড় কঠিন। এর উপরেও আবার কৃতজ্ঞতা দাবি করা, মার খেয়ে আবার বকশিস দিতে হবে। সত্য কথা বলবো, অনেকবার আমি মনে মনে ভেবেছি আরেকটু মন্দ হবার মতো তেজ আমার স্বামীর থাকা উচিত ছিল। আমার মেজো অন্য ধরনের ছিলেন। তার বয়স অল্প, তিনি সাত্ত্বিকতার ভরণ করতেন না, বরঞ্চ তার কথাবার্তা হাসি ঠাট্টায় কিছু রসের বিকার ছিল। যে সব যুবতী দাসী তার কাছে রেখেছিলেন তাদের রকম সকম একেবারেই ভালো নয়। তা নিয়ে কেউ আপত্তি করবার লোক ছিল না, কেননা এ বাড়ির ওই রকমই দস্তুর। আমি বুঝতুম আমার স্বামী যে অকলঙ্ক, আমার এই বিশেষ সৌভাগ্য তার কাছে অসহ্য। তাই তার দেওরের যাতায়াতের পথে ঘাটে নানা রকম ফাঁদ পেতে রাখতেন। এই কথাটা কবুল করতে আমার সবচেয়ে লজ্জা হয় যে আমার অমন স্বামীর জন্যও মাঝে মাঝে আমার মনে ভয় ভাবনা ঢুকত। এখানকার হাওয়াটাই যে ঘোলা, তার ভিতর দিয়ে স্বচ্ছ জিনিসকেও স্বচ্ছ বোধ হয় না। আমার মেজো মাঝে মাঝে এক একদিন নিজে রেঁধে বেড়ে দেওরকে আদর করে খেতে ডাকতেন। আমার ভারী ইচ্ছে হতো তিনি যেন কোনো ছুতো করে বলেন, না আমি যেতে পারবো না। যা মন্দ তার তো একটা শাস্তি পাওনা আছে। কিন্তু ফি বাড়ি যখন তিনি হাসি মুখে নিমন্ত্রণ রাখতে যেতেন, আমার মনের মধ্যে একটু কেমন
সে আর অপরাধ, কিন্তু কি করব, আমার মন মানত না। মনে হতো এর মধ্যে পুরুষ মানুষের একটু চঞ্চলতা আছে। সে সময়টাতে আমার অন্য সহস্র কাজ থাকলেও কোনো একটা ছুতো করে আমার মেজোজার ঘরে গিয়ে বসতুম। মেজোজা হেসে হেসে বলতেন, বাস রে, ছোট রানীর একদণ্ড চোখের আড়াল হবার জো নেই, একেবারে কড়া পাহারা। বলি, আমাদেরও তো একদিন ছিল, কিন্তু এত করে আগলে রাখতে শিখিনি। আমার স্বামী এদের দুঃখটাই দেখতেন, দোষ দেখতে পেতেন না। আমি বলতুম, আচ্ছা, না হয় যত দোষ সবই সমাজে, কিন্তু অত বেশি দয়া করবার দরকার কি? মানুষ না হয় কিছু কষ্টই পেলে, তাই বলেই কি? কিন্তু তার সঙ্গে পারবার জো নেই। তিনি তর্ক না করে একটুখানি হাসতেন। বোধহয় আমার মনের মধ্যে যে একটুখানি কাঁটা ছিল, সেটুকু তার অজানা ছিল না। আমার রাগের সত্যিকার ঝাঁঝটুকু সমাজের উপরেও না, আর কার উপরেও না, সে কেবল, সে আর বলবো না। স্বামী একদিন আমাকে বোঝালেন, তোমার এই যে সমস্তকে ওরা মন্দ বলছে, যদি সত্যি এগুলিকে মন্দ জানতো, তাহলে এতে ওদের এত রাগ হতো না। তাহলে এমন অন্যায় রাগ কিসের জন্যে? অন্যায় বলবো কেমন করে? ঈর্ষা জিনিসটার মধ্যে কি একটা সত্য আছে, সে হচ্ছে এই যে যা কিছু সুখের সেটি সকলেরই পাওয়া উচিত ছিল, তা বিধাতার সঙ্গে ঝগড়া করলেই হয়, আমার সঙ্গে কেন? বিধাতাকে যে হাতের কাছে পাওয়া যায় না, তা ওরা যা পেতে চান তা নিলেই হয়। তুমি তো বঞ্চিত করতে চাও না। পড়ুন না, শাড়ি, জ্যাকেট, গয়না, জুতো, মোজা মেমের কাছে পড়তে চান তো সে তো ঘরেই আছে। আর বিয়েই যদি করতে চান, তুমি তো বিদ্যাসাগরের মতো অমন 7টা সাগর পেরোতে পারো, তোমার এমন সম্বল আছে। ওই তো মুশকিল, মন যা চায় তা হাতে তুলে দিলেও নেবার জো নেই। তাই বুঝি কেবল ন্যাকামি করতে হয়, যেন যেটা পাইনি সেটা মন্দ, অথচ অন্য কেউ পেলে সর্বশরীর জ্বলতে থাকে। যে মানুষ বঞ্চিত, এমনি করেই সে আপনার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায়, ওই তার সান্ত্বনা। যাই বলো তুমি, মেয়েরা বড় ন্যাকা, ওরা সত্যি কথাকে কবুল করতে চায় না, ছল করে। তার মানে ওরা সবচেয়ে বঞ্চিত। এমনি করে উনি যখন বাড়ির মেয়েদের সব রকম ক্ষুদ্রতাই উড়িয়ে দিতেন, আমার রাগ হতো। সমাজ কি হলে কি হতে পারতো সেসব কথা কয়ে তো কোনো লাভ নেই, কিন্তু পথে ঘাটে চারিদিকে এই যে কাঁটা গজিয়ে রইল, এই যে বাঁকা কথার টিটকারি, এই যে পেটে এক মুখে এক, একে দয়া করতে পারা যায় না। সে কথা শুনে তিনি বললেন, যেখানে তোমার নিজের একটু কোথাও বাজে সেইখানেই বুঝি তোমার যত দয়া, আর যেখানে ওদের জীবনের এপিঠ ওপিঠ ফুঁড়ে সমাজের শেল বিঁধেছে সেখানে দয়া করবার কিছু নেই। যারা পেটেও খাবে না তারাই পিঠেও সইবে। হবে হবে, আমারই মন ছোট, আর সকলেই ভালো, কেবল আমি ছাড়া। রাগ করে বললুম, তোমাকে তো ভিতরে থাকতে হয় না, সব কথা জানো না। এই বলে আমি তাকে ও মহলের একটা বিশেষ খবর দেবার চেষ্টা করতেই তিনি উঠে পড়লেন। বললেন, চন্দ্রনাথ বাবু অনেকক্ষণ বাইরে বসে আছেন। আমি বসে বসে কাঁদতে লাগলুম। স্বামীর কাছে এমন ছোট প্রমাণ হয়ে গেলে বাঁচি কি করে? আমার ভাগ্য যদি বঞ্চিত হতো, তাহলেও আমি যে কখনো ওদের মতো এমনতর হতুম না, সে তো প্রমাণ করবার জো নেই। দেখো, আমার এক একবার মনে হয় রূপের অভিমানের সুযোগ বিধাতা যদি মেয়েদের দেন, তবে অন্য অনেক অভিমানের দুর্গতি থেকে তারা রক্ষা পায়। হীরে জহরতের অভিমান করাও চলতো, কিন্তু রাজার ঘরে তার কোনো অর্থই নেই। তাই আমার অভিমান ছিল সতীত্বের। সেখানে আমার স্বামীকেও হার মানতে হবে, এটা আমার মনে ছিল। কিন্তু যখনই সংসারের কোনো খিটিমিটি নিয়ে তার সঙ্গে কথা কইতে গেছি, তখনই বারবার এমন ছোট হয়ে গেছি যে সে আমাকে মেরেছে। তাই তখন আমি তাকেই উল্টে ছোট করতে চেয়েছি। মনে মনে বলেছি, তোমার এসব কথাকে ভালো বলে মানব না, এ কেবলমাত্র ভালো মানুষই। এ তো নিজেকে দেওয়া নয়, এ অন্যের কাছে ঠকা। আমার স্বামীর বড় ইচ্ছা ছিল আমাকে বাইরে বের করবেন। একদিন আমি তাকে বললুম, বাইরেতে আমার দরকার কি? তিনি বললেন, তোমাকে বাইরের দরকার থাকতে পারে,
আমি বললুম, এতদিন যদি তার চলে গিয়ে থাকে আজও চলবে, সে গলায় দড়ি দিয়ে মরবে না। মরে তো মরুক না, সেজন্য আমি ভাবছি নে, আমি আমার জন্য ভাবছি। সত্যি নাকি? তোমার আবার ভাবনা কিসের? আমার স্বামী হাসি মুখে চুপ করে রইলেন। আমি তার ধরন জানি, তাই বললুম, না, অমন চুপ করে ফাঁকি দিয়ে গেলে চলবে না, এ কথাটা তোমার শেষ করে যেতে হবে। তিনি বললেন, কথা কি মুখের কথাতেই শেষ হয়? সমস্ত জীবনের কত কথা শেষ হয় না। না, তুমি হেয়ালি রাখো, বলো। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। ওইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। কেন, ঘরের মধ্যে পাওয়ার কমতি হলো কোথায়? এখানে আমাকে দিয়ে তোমার চোখ কান মুখ সমস্ত মুড়ে রাখা হয়েছে। তুমি যে কাকে চাও তাও জানো না, কাকে পেয়েছ তাও জানো না। খুব জানি গো, খুব জানি। মনে করছো জানি, কিন্তু জানো কি না তাও জানো না। দেখো, তোমার এই কথাগুলো সইতে পারি নে, সেই জন্যেই তো বলতে চাই না। তোমার চুপ করে থাকা আরও সইতে পারি নে, তাই তো আমার ইচ্ছে আমি কথাও কইব না, চুপও করব না। তুমি একবার বিশ্বের মাঝখানে এসে সমস্ত আপনি বুঝে নাও। এই ঘর গড়া ফাঁকির মধ্যে কেবলমাত্র ঘর কন্যাটুকু করে যাওয়ার জন্যে তুমিও হওনি, আমিও হইনি। সত্যের মধ্যে আমাদের পরিচয় যদি পাকা হয়, তবেই আমাদের ভালোবাসা সার্থক হবে। পরিচয় তোমার হয়তো বাকি থাকতে পারে, কিন্তু আমার কিছুই বাকি নেই। বেশ তো, আমারই যদি বাকি থাকে সেটুকু পূরণ করেই দাও না কেন? এ কথা নানা রকম আকারে বারবার উঠেছে। তিনি বলতেন, যে পেটুক মাছের ঝোল ভালোবাসে সে মাছকে কেটে কুটে সাঁতলে সিদ্ধ করে মশলা দিয়ে নিজের মনের মতোটি করে নেয়। কিন্তু যে লোক মাছকেই সত্য ভালোবাসে সে তাকে পিতলের হাঁড়িতে রেঁধে পাথরের বাটিতে ভর্তি করতে চায় না। সে তাকে ছাড়া জলের মধ্যেই বশ করতে পারে তো ভালো, না পারে তো ডাঙায় বসে অপেক্ষা করে। তারপরে যখন ঘরে ফেরে তখন এইটুকু তার সান্ত্বনা থাকে যে যাকে চাই তাকে পাইনি, কিন্তু নিজের শখের বা সুবিধার জন্য তাকে ছেঁটে ফেলে নষ্ট করিনি। আস্ত পাওয়াটাই সবচেয়ে ভালো। নিতান্তই যদি তা সম্ভব না হয় তবে আস্ত হারানোটাও ভালো। এসব কথা আমার একেবারেই ভালো লাগতো না, কিন্তু সেই জন্যেই যে তখন বের হয়নি তা নয়। আমার দিদি শাশুড়ি তখন বেঁচে ছিলেন। তাঁর অমতে আমার স্বামী বিংশ শতাব্দীর প্রায় 20 আনা দিয়েই ঘর ভর্তি করে তুলেছিলেন। তিনিও সয়েছিলেন। রাজবাড়ির বউ যদি পর্দা ঘুচিয়ে বাইরে বেরোতো তাহলেও তিনি সইতেন। তিনি নিশ্চয়ই জানতেন এটাও একদিন ঘটবে, কিন্তু আমি ভাবতুম এটা এতই কি জরুরি যে তাকে কষ্ট দিতে যাব। বইয়ে পড়েছি আমরা খাঁচার পাখি, কিন্তু অন্যের কথা জানি নে। এই খাঁচার মধ্যে আমার এত ধরেছে যে বিশ্বেও তা ধরে না। অন্তত তখন তো সেই রকমই ভাবতুম। আমার দিদি শাশুড়ি যে আমাকে এত ভালোবাসতেন তার গোড়ার কারণটা এই যে তার বিশ্বাস আমি আমার স্বামীর ভালোবাসা টানতে পেরেছিলাম। সেটা যেন কেবল আমারই গুণ কিংবা আমার গ্রহ নক্ষত্রের চক্রান্ত। কেননা পুরুষ মানুষের ধর্মই হচ্ছে রসাতলে তলিয়ে যাওয়া। তার অন্য কোনো নাতিকে তার নাতবুড়া সমস্ত রূপ যৌবন নিয়েও ঘরের দিকে টানতে পারেনি। তারা পাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন। কেউ তাদের বাঁচাতে পারলেন না। তাদের ঘরে পুরুষ মানুষের এই মরণের আগুন আমি নেবালুম, এই ছিল তাঁর ধারণা। সেই জন্যেই তিনি আমাকে যেন বুকে করে রেখেছিলেন। আমার একটু অসুখ বিসুখ হলে তিনি ভয়ে কাঁপতেন। আমার স্বামী সাহেবের দোকান থেকে যে সমস্ত সাজসজ্জা এনে সাজাতেন সে তার পছন্দসই ছিল না, কিন্তু তিনি ভাবতেন পুরুষ মানুষের এমন কতকগুলো শখ থাকবেই যা নিতান্ত বাজে, যাতে কেবলই লোকসান। তাকে ঠেকাতে গেলেও চলবে না, অথচ সে যদি সর্বনাশ পর্যন্ত না পৌঁছয় তবেই রক্ষে। আমার নিখিলেশ বউকে যদি না সাজাতো আর কাউকে সাজাতে যেত। এই জন্যে ফি বারে যখন আমার জন্য কোনো নতুন কাপড় আসতো তিনি তাই নিয়ে আমার স্বামীকে ডেকে কত ঠাট্টা কত আমোদ করতেন। হতে হতে শেষকালে
তাঁরও পছন্দের রং ফিরেছিল। কলিযুগের কল্যাণে অবশেষে তার এমন দশা হয়েছিল যে নাতবউ তাকে ইংরেজি বই থেকে গল্প না বললে তার সন্ধ্যা কাটত না। দিদি শাশুড়ির মৃত্যুর পর আমার স্বামীর ইচ্ছা হলো আমরা কলকাতায় গিয়ে থাকি, কিন্তু কিছুতেই আমার মন উঠল না। এ যে আমার শ্বশুরের ঘর। দিদি শাশুড়ি কত দুঃখ, কত বিচ্ছেদের ভিতর দিয়ে, কত যত্নে একে এত কাল আগলে এসেছেন। আমি সমস্ত দায় একেবারে ঘুচিয়ে দিয়ে যদি কলকাতায় চলে যাই তবে যে আমাকে অভিশাপ লাগবে, এই কথাই বারবার আমার মনে হতে লাগলো। দিদি শাশুড়ির শূন্য আসন আমার মুখের দিকে তাকিয়ে রইল। সেই সাধী 8 বছর বয়সে এই ঘরে এসেছেন আর 79 বছরে মারা গেছেন। তার সুখের জীবন ছিল না। ভাগ্য তার বুকে একটার পর একটা কত বাণী হেনেছে, কিন্তু প্রত্যেক আঘাতেই তার জীবন থেকে অমৃত উছলে উঠেছে। এই বৃহৎ সংসার সেই চোখের জলে গলানো পুণ্যের ধারায় পবিত্র। এ ছেড়ে আমি কলকাতার জঞ্জালের মধ্যে গিয়ে কি করব? আমার স্বামী মনে করেছিলেন এই সুযোগে আমার 2 জায়ের উপর এখানকার সংসারের কর্তৃত্ব দিয়ে গেলে তাতে তাদের মনেও সান্ত্বনা হতো, আর আমাদেরও জীবনটা কলকাতায় একটু ডালপালা মেলবার জায়গা পেত। আমার ওইখানেই গোল বিঁধেছিল। ওরা যে এতদিন আমাকে হাড়ে হাড়ে জ্বালিয়েছেন, আমার স্বামীর ভালো ওরা কখনো দেখতে পারেননি, আজ কি তারই পুরস্কার পাবেন? আর রাজ সংসার তো এইখানেই। আমাদের সমস্ত প্রজা, আমলা, আশ্রিত, অভ্যাগত, আত্মীয় সমস্তই এখানকার এই বাড়িকে চারিদিকে আঁকড়ে। কলকাতায় আমরা কে তা জানি নে, অন্য কজন লোকই বা জানে। আমাদের মান, সম্মান, ঐশ্বর্যের পূর্ণ মূর্তি এখানে। এই সমস্তই ওদের হাতে দিয়ে সীতা যেমন নির্বাসনে গিয়েছিলেন তেমনি করে চলে যাব? আর ওরা পিছন থেকে হাসবেন? ওরা কি আমার স্বামীর দাক্ষিণের মর্যাদা বোঝেন না তার যোগ্য ওরা? তারপরে যখন কোনোদিন এখানে ফিরে আসতে হবে তখন আমার আসনটি কি আর ফিরে পাবো? আমার স্বামী বলতেন, দরকার কি তোমার ওই আসনের? ও ছাড়াও তো জীবনের আরো অনেক জিনিস আছে, তার দাম অনেক বেশি। আমি মনে মনে বললুম, পুরুষ মানুষ এসব কথা ঠিক বোঝে না। সংসারটা যে কতখানি তা ওদের সম্পূর্ণ জানা নেই। সংসারের বাহির মহলে যে ওদের বাসা, এ জায়গায় মেয়েদের বুদ্ধিমতেই ওদের চলা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা তেজ থাকা চাইতো। যারা চিরদিন এমন শত্রুতা করে এসেছেন তাদের হাতে সমস্ত দিয়ে থুয়ে চলে যাওয়া যে পরাভব। আমার স্বামী যদি বা তা মানতে চান, আমি তো মানতে দিতে পারবো না। আমি মনে মনে জানলুম এ আমার সতীত্বের তেজ। আমার স্বামী আমাকে জোর করে কেন নিয়ে গেলেন না? আমি জানি কেন। তার জোর আছে বলেই জোর করেননি। তিনি আমাকে বরাবর বলে এসেছেন, স্ত্রী বলেই যে তুমি আমাকে কেবলই মেনে চলবে, তোমার উপর আমার এ দৌরাত্ম্য আমার নিজেরই সইবে না। আমি অপেক্ষা করে থাকবো, আমার সঙ্গে যদি তোমার মেলে তো ভালো, যদি না মেলে তো উপায় কি? কিন্তু তেজ বলে একটা জিনিস আছে। সেদিন আমার মনে হয়েছিল ওই জায়গায় আমি যেন আমার না, এ কথা আর মুখে আনাও চলবে না। রাত্রির সঙ্গে দিনের যে তফাৎ, সেটাকে যদি ঠিক হিসাব মতো ক্রমে ক্রমে ঘোচাতে হতো তাহলে সে কি কোনো যুগে ঘুচত? কিন্তু সূর্য উঠে পড়ে, অন্ধকার চুকে যায়, অসীম কালের হিসাব মুহূর্তকালে মেটে। বাংলাদেশে একদিন স্বদেশীর যুগ এসেছিল, কিন্তু সে যে কেমন করে তা স্পষ্ট বোঝা যায় না। তার আগেকার সঙ্গে এ যুগের মাঝখানকার ক্রম যেন নেই। বোধ করি সেই জন্যেই নূতন যুগ একেবারে বাঁধ ভাঙা বন্যার মতো আমাদের ভয়, ভাবনা, চোখের পলকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কি হলো, কি হবে তা বোঝবার সময় পায়নি। পাড়ায় বর আসছে, তার বাঁশি বাজছে, তার আলো দেখা দিয়েছে। অমনি মেয়েরা যেমন ছাতে, বারান্দায়, জানলায় বেরিয়ে পড়ে, তাদের আবরণের দিকে আর মন থাকে না, তেমনি সেদিন সমস্ত দেশের বর আসবার বাঁশি যেমনি শোনা গেল, মেয়েরা কি আর ঘরের কাজ নিয়ে চুপ করে বসে থাকতে পারে?
হুলু দিতে দিতে, শাঁখ বাজাতে বাজাতে তারা যেখানে দরজা জানলা দেয়ালের ফাঁক পেলে সেইখানেই মুখ বাড়িয়ে দিলে। সেদিন আমারও দৃষ্টি এবং চিত্ত, আশা এবং ইচ্ছা উন্মত্ত নবযুগের আবিরে লাল হয়ে উঠেছিল। এতদিন মন যে জগৎটাকে একান্ত বলে জেনেছিল এবং জীবনের ধর্ম কর্ম আকাঙ্ক্ষা ও সাধনা যে সীমাটুকুর মধ্যে বেশ গুছিয়ে সাজিয়ে সুন্দর করে তোলবার কাজে প্রতিদিন লেগেছিল, সেদিনও তার বেড়া ভাঙেনি বটে, কিন্তু সেই বেড়ার উপরে দাঁড়িয়ে হঠাৎ যে একটি দূর দিগন্তের ডাক শুনলুম, স্পষ্ট তার মানে বুঝতে পারলুম না, কিন্তু মন উতলা হয়ে গেল। আমার স্বামী যখন কলেজে পড়তেন তখন থেকেই তিনি দেশের প্রয়োজনের জিনিস দেশেই উৎপন্ন করবেন বলে নানা রকম চেষ্টা করেছিলেন। আমাদের জেলায় খেজুর গাছ অজস্র, কি করে অনেক গাছ থেকে একটি নলের সাহায্যে একসঙ্গে এক জায়গায় রস আদায় করে সেইখানেই জাল দিয়ে সহজে চিনি করা যেতে পারে, সেই চেষ্টায় তিনি অনেক দিন কাটালেন। শুনেছি উপায় খুব সুন্দর উদ্ভাবন হয়েছিল, কিন্তু তাতে রসের তুলনায় টাকা এত বেশি গলে পড়তে লাগলো যে কারবার টিকল না। চাষের কাজে নানা রকম পরীক্ষা করে তিনি যেসব ফসল ফলিয়েছিলেন সে অতি আশ্চর্য, কিন্তু তাতে যে টাকা খরচ করেছিলেন সে আরও বেশি আশ্চর্য। তার মনে হলো আমাদের দেশে বড় বড় কারবার যে সম্ভবপর হয় না তার প্রধান কারণ আমাদের ব্যাংক নেই। সেই সময় তিনি আমাকে পলিটিক্যাল ইকোনমি পড়াতে লাগলেন, তাতে কোনো ক্ষতি ছিল না, কিন্তু তার মনে হলো সব প্রথমে দরকার ব্যাংকে টাকা সঞ্চয় করবার অভ্যাস ও ইচ্ছা আমাদের জনসাধারণের মনে সঞ্চার করে দেওয়া। একটা ছোট গোছের ব্যাংক খুললেন। ব্যাংকে টাকা জমাবার উৎসাহ গ্রামের লোকের খুব জেগে উঠল, কারণ সুদের হার খুব চড়া ছিল, কিন্তু যে কারণে লোকের উৎসাহ বাড়তে লাগলো সেই কারণেই ওই মোটা সুদের ছিদ্র দিয়ে ব্যাংক গেল তলিয়ে। এই সকল কাণ্ড দেখে তার পুরাতন আমলারা অত্যন্ত বিরক্ত ও উদ্বিগ্ন হয়ে উঠত। শত্রুপক্ষ ঠাট্টা বিদ্রুপ করত। আমার বড় যা একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বললেন, তার বিখ্যাত উকিল খুড়তুতো ভাই তাকে বলেছেন যদি জজের কাছে দরবার করা যায় তবে এই পাগলের হাত থেকে এই বনেদি বংশের মান সম্ভ্রম বিষয় সম্পত্তি এখনো রক্ষা হবার উপায় হতে পারে। সমস্ত পরিবারের মধ্যে কেবল আমার দিদি শাশুড়ির মনে বিকার ছিল না। তিনি আমাকে ডেকে কতবার ভর্ৎসনা করেছেন, বলেছেন কেন তোরা ওকে সবাই মিলে বিরক্ত করছিস, বিষয় সম্পত্তির কথা ভাবছিস কেন? আমার বয়সে আমি 3 বার এই সম্পত্তি ঋষিভরের হাতে যেতে দেখেছি। পুরুষেরা কি মেয়ে মানুষের মতো? ওরা যে উড়নচণ্ডী, ওরা ওড়াতেই জানে। নাতবু, তোর কপাল ভালো যে সঙ্গে সঙ্গে ও নিজেও উঠছে না। দুঃখ পাসনি বলেই সে কথা মনে থাকে না। আমার স্বামীর দানের লিস্ট ছিল খুব লম্বা। তাঁতের কল কিংবা ধান ভানার যন্ত্র কিংবা ওই রকম একটা কিছু যে কেউ তৈরি করবার চেষ্টা করেছে তাকে তার শেষ নিষ্ফলতা পর্যন্ত তিনি সাহায্য করেছেন। বিলাতি কোম্পানির সঙ্গে টক্কর দিয়ে পুরী যাত্রার জাহাজ চালাবার স্বদেশী কোম্পানি উঠল। তার একখানা জাহাজও ভাসেনি, কিন্তু আমার স্বামীর অনেকগুলি কোম্পানির কাগজ ডুবেছে। সবচেয়ে আমার বিরক্ত লাগতো সন্দীপবাবু যখন দেশের নানা উপকারের ছুতোয় তার টাকা শুষে নিতেন। তিনি খবরের কাগজ চালাবেন, স্বাদেশিকতা প্রচার করতে যাবেন, ডাক্তারের পরামর্শ মতে তাকে কিছুদিনের জন্য উটকামন্দে যেতে হবে, নির্বিচারে আমার স্বামী তার খরচ জুগিয়েছেন। এছাড়া সংসার খরচের জন্য নিয়মিত তার মাসিক বরাদ্দ আছে। অথচ আশ্চর্য এই যে আমার স্বামীর সঙ্গে তার যে মতের মিল আছে তাও নয়। আমার স্বামী বলতেন দেশের খনিতে যে পণ্যদ্রব্য আছে তাকে উদ্ধার করতে না পারলে যেমন দেশের দারিদ্র, তেমনি দেশের চিত্তে যেখানে শক্তির রত্নখনি আছে তাকে যদি আবিষ্কার এবং স্বীকার না করা যায় তবে সে দারিদ্র্যের আরও গুরুতর। আমি তাকে একদিন রাগ করে বলেছিলাম, এরা তোমাকে সবাই ফাঁকি দিচ্ছে। তিনি হেসে বললেন, আমার গুণ নেই, অথচ কেবলমাত্র টাকা দিয়ে গুণের অংশীদার হচ্ছি। আমি তো ফাঁকি দিয়ে লাভ করে নিলুম।
এই পূর্বযুগের পরিচয় কিছু বলে রাখা গেল, নইলে নবযুগের নাট্যটা স্পষ্ট বোঝা যাবে না। এই যুগের তুফান যেই আমার রক্তে লাগলো, আমি প্রথমেই স্বামীকে বললুম বিলিতি জিনিসে তৈরি আমার সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। স্বামী বললেন, পোড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হবে। কি তুমি বলছো? যতদিন খুশি? ইহ জীবনে আমি কখনো। স্বামী বললেন, বেশ তো, ইহ জীবনে তুমি না হয় ব্যবহার করবে না, ঘটা করে নাই পোড়ালে। আমি বললাম, কেন এতে তুমি বাধা দিচ্ছ? স্বামী বললেন, আমি বলছি গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা বাজে খরচ করতে নেই। আমি বললাম, এই উত্তেজনাতেই গড়ে তুলবার সাহায্য হয়। স্বামী বললেন, তাই যদি বলো তবে বলতে হয় ঘরে আগুন না লাগালে ঘর আলো করা যায় না। আমি প্রদীপ জ্বালাবার হাজার ঝঞ্ঝাট পোয়াতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্যে ঘরে আগুন লাগাতে রাজি নই। ওটা দেখাতেই বাহাদুরি, কিন্তু আসলে দুর্বলতার গোঁজা মিলন। দেখো, বুঝছি আমার কথা আজ তোমার মনে নিচ্ছে না, তবু আমি এই কথাটি তোমাকে বলছি, ভেবে দেখো। মা যেমন নিজের গয়না দিয়ে তার প্রত্যেক মেয়েকে সাজিয়ে দেয়, আজ তেমনি এমন একটা দিন এসেছে যখন সমস্ত পৃথিবী প্রত্যেক দেশকে আপন গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে। আজ আমাদের খাওয়া পড়া চলাফেরা ভাবনা চিন্তা সমস্ত পৃথিবীর যোগে। আমি তাই মনে করি এটা প্রত্যেক জাতিরই সৌভাগ্যের যুগ। এই সৌভাগ্যকে অস্বীকার করা বীরত্ব নয়। তারপরে আর এক লেঠা। মিস গিলবি যখন আমাদের অন্তঃপুরে এসেছিল তখন তাই নিয়ে কিছুদিন খুব গোলমাল চলেছিল। তারপরে অভ্যাসক্রমে সেটা চাপা পড়ে গেছে, আবার সমস্ত ঘুলিয়ে উঠল। মিস গিলবি ইংরেজ কি বাঙালি অনেক দিন সে কথা আমারও মনে হয়নি, কিন্তু মনে হতে শুরু হলো। আমি স্বামীকে বললুম, মিস গিলবিকে ছাড়িয়ে দিতে হবে। স্বামী চুপ করে রইলেন। আমি সেদিন তাকে যা মুখে এলো তাই বলেছিলাম। তিনি ম্লান মুখ করে চলে গেলেন। আমি খুব খানিকটা কাঁদলুম। কেঁদে যখন আমার মনটা একটু নরম হলো, তিনি রাত্রে এসে বললেন, দেখো, মিস গিলবিকে কেবলমাত্র ইংরেজ বলে ঝাপসা করে দেখতে আমি পারি নে। এত দিনের পরিচয়ও কি ওই নামের বেড়াটা ঘুচবে না? ও যে তোমাকে ভালোবাসে। আমি একটুখানি লজ্জিত হয়ে অথচ নিজের অভিমানের অল্প একটু ঝাঁঝ বজায় রেখে বললুম, আচ্ছা থাক না, ওকে কে যেতে বলেছে? মিস গিলবি রয়ে গেল। একদিন গির্জে যাবার সময় পথের মধ্যে আমাদেরই একজন দূর সম্পর্কের আত্মীয় ছেলে তাকে ঢিল ছুঁড়ে মেরে অপমান করলে। আমার স্বামী এতদিন সেই ছেলেকে পালন করেছিলেন, তিনি তাকে তাড়িয়ে দিলেন। এই নিয়ে ভারী একটা গোল উঠল। সেই ছেলে যা বললে সবাই তাই বিশ্বাস করলে। লোকে বললে মিস গিলবি তাকে অপমান করেছে এবং তার সম্বন্ধে বানিয়ে বলেছে। আমারও কেমন মনে হয় সেটা অসম্ভব নয়। ছেলেটার মা নেই, তার খুড়ো এসে আমাকে ধরলে। আমি তার হয়ে অনেক চেষ্টা করলুম, কিন্তু কোনো ফল হলো না। সেদিনকার দিনে আমার স্বামীর এই ব্যবহার কেউ ক্ষমা করতে পারলে না, আমিও না। আমি মনে মনে তাকে নিন্দাই করলুম। এইবার মিস গিলবি আপনিই চলে গেল। যাবার সময় তার চোখ দিয়ে জল পড়ল, কিন্তু আমার মন গলল না। আহা, মিথ্যা করে ছেলেটার এমন সর্বনাশ করে গেল গো। আর অমন ছেলে, স্বদেশীর উৎসাহে তার নাওয়া খাওয়া ছিল না। আমার স্বামী নিজের গাড়ি করে মিস গিলবিকে স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এলেন। সেটা আমার বড় বাড়াবাড়ি বোধ হলো। এই কথাটা নিয়ে নানা ডালপালা দিয়ে কাগজে যখন গাল দিলে আমার মনে হলো এই শাস্তি ওর পাওনা ছিল। ইতিপূর্বে আমি আমার স্বামীর জন্য অনেকবার উদ্বিগ্ন হয়েছি, কিন্তু এ পর্যন্ত তার জন্য একদিনও লজ্জা বোধ করিনি। এবার লজ্জা হলো। মিস গিলবির প্রতি নরেন কি অন্যায় করেছে না করেছে সে আমি জানি নে, কিন্তু আজকের দিনে তা নিয়ে সদ্বিচার করতে পারাটাই লজ্জার কথা। যে ভাবের থেকে নরেন ইংরেজ মেয়ের প্রতি ঔদ্ধত্য করতে পেরেছে, আমি তাকে কিছুতেই দমিয়ে দিতে চাইনে। এই কথাটা আমার স্বামী যে কিছুতেই বুঝতে চাইলেন না। আমার মনে হলো সেটা তার পৌরুষের অভাব, তাই আমার মনে লজ্জা হলো। শুধু তাই নয়,
আমার সবচেয়ে বুকে বিঁধেছিল যে আমাকে হার মানতে হয়েছে। আমার তেজ কেবল আমাকেই দগ্ধ করলে, কিন্তু আমার স্বামীকে উজ্জ্বল করলে না। এই তো আমার সতীত্বের অপমান। অথচ স্বদেশী কাণ্ডর সঙ্গে যে আমার স্বামীর যোগ ছিল না বা তিনি এর বিরুদ্ধে ছিলেন তা নয়, কিন্তু বন্দে মাতরম মন্ত্রটি তিনি চূড়ান্ত করে গ্রহণ করতে পারেননি। তিনি বলতেন, দেশকে আমি সেবা করতে রাজি আছি, কিন্তু বন্দনা করব যাকে তিনি ওর চেয়ে অনেক উপরে। দেশকে যদি বন্দনা করি তবে দেশের সর্বনাশ করা হবে। এমন সময় সন্দীপবাবু স্বদেশী প্রচার করবার জন্যে তার দল বল নিয়ে আমাদের ওখানে এসে উপস্থিত হলেন। বিকেলবেলায় আমাদের নাট মন্দিরে সভা হবে। আমরা মেয়েরা দালানের একদিকে চিক ফেলে বসে আছি। বন্দে মাতরম শব্দের সিংহ নাদ ক্রমে ক্রমে কাছে আসছে। আমার বুকের ভিতরটা গুড়গুড় করে কেঁপে উঠছে। হঠাৎ পাগড়ি বাঁধা গেরুয়া পরা যুবক ও বালকের দল খালি পায়ে আমাদের প্রকাণ্ড আঙিনার মধ্যে মরা নদীতে প্রথম বর্ষার গেরুয়া বন্যার ধারার মতো হুড় হুড় করে ঢুকে পড়ল। লোকে লোকে ভরে গেল। সেই ভিড়ের মধ্যে দিয়ে একটা বড় চৌকির উপর বসিয়ে 10-12 জন ছেলে সন্দীপ বাবুকে কাঁধে করে নিয়ে এলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আকাশটা যেন ফেটে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়বে মনে হলো। সন্দীপবাবুর ফটোগ্রাফ পূর্বেই দেখেছিলাম, তখন যে ঠিক ভালো লেগেছিল তা বলতে পারি না। কুশ্রী দেখতে নয়, এমনকি রীতিমতো সুশ্রী। তবু জানি না কেন আমার মনে হয়েছিল উজ্জ্বলতা আছে বটে, কিন্তু চেহারাটা অনেকখানি খাদে মিশিয়ে গড়া। চোখে আর ঠোঁটে কি একটা আছে যেটা খাঁটি নয়। সেই জন্যেই আমার স্বামী যখন বিনা বাধায় তার সকল দাবি পূরণ করতেন আমার ভালো লাগতো না। অপব্যয়ে আমি সইতে পারতুম, কিন্তু আমার কেবলই মনে হতো বন্ধু হয়ে এ লোকটা আমার স্বামীকে ঠকাচ্ছে। কেননা ভাবখানা তো তপস্বীর মতো নয়, গরিবের মতোও নয়, দিব্যি বাবুর মতো। ভিতরে আরামের লোভ আছে, অথচ এই রকম নানা কথা আমার মনে উদয় হয়েছিল। আজ সেই সব কথা মনে উঠছে, কিন্তু থাক। কিন্তু সেদিন সন্দীপবাবু যখন বক্তৃতা দিতে লাগলেন আর এই বৃহৎ সভার হৃদয় দুলে দুলে ফুলে ফুলে উঠে কুল ছাপিয়ে ভেসে যাবার জো হলো, তখন তার সে এক আশ্চর্য মূর্তি দেখলুম। বিশেষত একসময় সূর্য ক্রমে নেমে এসে ছাদের নিচে দিয়ে তার মুখের উপর যখন হঠাৎ রৌদ্র ছড়িয়ে দিলে, তখন মনে হলো তিনি যে অমর লোকের মানুষ এই কথাটা দেবতা সেদিন সমস্ত নর নারীর সামনে প্রকাশ করে দিলেন। বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথায় যেন ঝড়ের দমকা হাওয়া। সাহসের অন্ত নেই। আমার চোখের সামনে যেটুকু চিকের আড়াল ছিল সে আমি সইতে পারছিলাম না। কখন নিজের অগোচরে চিক খানিকটা সরিয়ে ফেলে মুখ বের করে তার মুখের দিকে চেয়েছিলাম আমার মনে পড়ে না। সমস্ত সভায় এমন একটি লোক ছিল না আমার মুখ দেখবার যার একটু অবকাশ ছিল। কেবল এক সময় দেখলাম কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপবাবুর উজ্জ্বল দুই চোখ আমার মুখের উপর এসে পড়ল, কিন্তু আমার হুঁশ ছিল না। আমি কি তখন রাজবাড়ির বউ? আমি তখন বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি, আর তিনি বাংলাদেশের বীর। যেমন আকাশের সূর্যের আলো তার ওই ললাটের উপর পড়েছে, তেমনি দেশের নারী চিত্তের অভিষেক যে চাই, নইলে তার রণযাত্রার মাঙ্গল্য পূর্ণ হবে কি করে? আমি স্পষ্টই অনুভব করতে পারলাম আমার মুখের দিকে চাওয়ার পর থেকে তার ভাষার আগুন আরো জ্বলে উঠল। ইন্দ্রের উচ্চশ্রবা তখন আর হ্রাস মানতে চাইল না। বজ্রের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর বিদ্যুতের চমকানি। আমার মন বললে, আমারই চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিলে। আমরা কি কেবল লক্ষ্মী? আমরাই তো ভারতী। সেদিন একটা অপূর্ব আনন্দ এবং অহংকারের দীপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। ভিতরে একটা আগুনের ঝড়ের বেগ আমাকে এক মুহূর্তে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে টেনে নিয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো গ্রীষ্মের বীরাঙ্গনার মতো আমার চুল কেটে দিই, ওই বীরের হাতের ধনুকের ছিলা করবার জন্য। আমার এই আজানুলম্বিত চুল যদি ভিতরকার চিত্তের সঙ্গে বাইরেকার গয়নার যোগ থাকতো,
তাহলে আমার কণ্ঠী, আমার গলার হার, আমার বাজুবন্ধ উল্কা বৃষ্টির মতো সেই সভায় ছুটে ছুটে খসে খসে পড়ে যেত। নিজের অত্যন্ত একটা ক্ষতি করতে পারলে তবেই যেন সেই আনন্দের উৎসাহ বেগ সহ্য করা সম্ভব হতে পারত। সন্ধ্যাবেলায় আমার স্বামী যখন ঘরে এলেন, আমার ভয় হতে লাগলো পাছে তিনি সেদিনকার বক্তৃতার দীপক রাগিনীর সঙ্গে তার না মিলিয়ে কোনো কথা বলেন, পাছে তার সত্যপ্রিয়তার কোনো জায়গায় ঘা লাগাতে তিনি একটুও অসম্মতি প্রকাশ করেন, তাহলে সেদিন আমি তাকে স্পষ্ট অবজ্ঞা করতে পারতাম। কিন্তু তিনি আমাকে কোনো কথাই বললেন না, সেটাও আমাকে ভালো লাগলো না। তার উচিত ছিল বলা। আজ সন্দীপের কথা শুনে আমার চৈতন্য হলো। এসব বিষয় আমার অনেক দিনের ভুল ভেঙে গেল। আমার কেমন মনে হলো তিনি কেবল জেদ করে চুপ করে আছেন, জোর করেই উৎসাহ প্রকাশ করছেন না। আমি জিজ্ঞাসা করলুম, সন্দীপবাবু আর কতদিন এখানে আছেন? স্বামী বললেন, তিনি কাল সকালেই রংপুরে রওনা হবেন। কাল সকালেই? হ্যাঁ, সেখানে তার বক্তৃতার সময় স্থির হয়ে গেছে। আমি একটুক্ষণ চুপ করে রইলাম, তারপরে বললাম, কোনো মতে কালকের দিনটা থেকে গেলে হয় না? সে তো সম্ভব নয়, কিন্তু কেন বলো দেখি? আমার ইচ্ছা আমি নিজে উপস্থিত থেকে তাকে খাওয়াবো। শুনে আমার স্বামী আশ্চর্য হয়ে গেলেন। এর পূর্বে অনেক দিন অনেকবার তিনি তার বন্ধুদের কাছে আমাকে বের হবার জন্য অনুরোধ করেছেন, আমি কিছুতেই রাজি হইনি। আমার স্বামী আমার মুখের দিকে স্থিরভাবে একরকম করে চাইলেন। আমি তার মানেটা ঠিক বুঝলুম না। ভিতরে হঠাৎ একটু কেমন লজ্জা বোধ হলো। বললুম, না না, সে কাজ নেই। তিনি বললেন, কেনই বা কাজ নেই? আমি সন্দীপকে বলবো, যদি কোনো রকমে সম্ভব হয় তাহলে কাল সে থেকে যাবে। দেখলুম সম্ভব হলো। আমি সত্য কথা বলবো, সেদিন আমার মনে হচ্ছিল ঈশ্বর কেন আমাকে আশ্চর্য সুন্দর করে গড়লেন না। কারো মন হরণ করবার জন্যে যে, তা নয়, কিন্তু রূপ যে একটা গৌরব। আজ এই মহাদিনে দেশের পুরুষেরা দেশের নারীর মধ্যে দেখুক একবার জগদ্ধাত্রীকে, কিন্তু বাইরের রূপ না হলে তাদের চোখ যে দেবীকে দেখতে পায় না। সন্দীপবাবু কি আমার মধ্যে দেশের সেই জাগ্রত শক্তিকে দেখতে পাবেন? না, মনে করবেন এ একজন সামান্য মেয়ে মানুষ, তার এই বন্ধুর ঘরের গৃহিণী মাত্র। সেদিন সকালে মাথা ঘষে আমার সুদীর্ঘ এলো চুল একটি লাল রেশমের ফিতে দিয়ে নিপুণ করে জড়িয়েছিলাম। দুপুরবেলায় খাবার নিমন্ত্রণ, তাই ভিজে চুল তখন খোঁপা করে বাঁধবার সময় ছিল না। গায়ে ছিল জরির পাড়ের একটি সাদা মাদ্রাজি শাড়ি, আর জরির একটুখানি পাড় দেওয়া হাত কাটা জ্যাকেট। আমি ঠিক করেছিলাম এ খুব সংযত সাজ, এর চেয়ে সাদা সিধা আর কিছু হতে পারে না। এমন সময় আমার মেজোজা এসে আমার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিলেন, তারপরে ঠোঁট দুটো খুব টিপে একটু হাসলেন। আমি জিজ্ঞাসা করলুম, দিদি তুমি হাসলে যে? তিনি বললেন, তোর সাজ দেখছি। আমি মনে মনে বিরক্ত হয়ে বললুম, এমনই কি সাজ দেখলে? তিনি আর একবার একটুখানি বাঁকা হাসি হেসে বললেন, মন্দ হয়নি ছোট রানী, বেশ হয়েছে। কেবল ভাবছি সেই তোমার বিলিতি দোকানের বুক কাটা জামাটা পরলেই সাজটা পুরোপুরি হতো। এই বলে তিনি কেবল তার মুখ চোখ নয়, তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের ভঙ্গি হাসিতে ভরে ঘর থেকে চলে গেলেন। খুব রাগ হলো এবং মনে হলো সমস্ত ছেড়ে ছুড়ে আট পৌড়ে মোটা গোছের একটা শাড়ি পরি। কিন্তু সে ইচ্ছা শেষ পর্যন্ত কেন যে পালন করতে পারলুম না তা ঠিক জানি নে। মনে মনে বললুম, আমি যদি বেশ ভদ্র রকম সাজ না করি সন্দীপবাবুর সামনে বেরোই, তাহলে আমার স্বামী রাগ করবেন। মেয়েরা যে সমাজে শ্রী। ভেবেছিলাম সন্দীপবাবু একেবারে খেতে যখন বসবেন তখন তার সামনে বেরোবো। সেই খাওয়ানো কর্মটার আড়ালে প্রথম দেখার সংকোচ অনেকটা কেটে যাবে। কিন্তু খাবার তৈরি হতে আজ দেরি হচ্ছে, প্রায় 1টা বেজে গেছে। তাই আমার স্বামী আলাপ করবার জন্যে আমাকে ডেকে পাঠিয়েছেন। ঘরে ঢুকে প্রথমটা তার মুখের দিকে চাইতে ভারী লজ্জা ঠেকছিল। কোনো মতে সেটা কাটিয়ে জোর করে বলে ফেললুম, আজ খেতে আপনার দেরি হয়ে গেল। তিনি অসংকোচে আমার পাশের চৌকিতে এসে বললেন, দেখুন, অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্নপূর্ণা থাকেন আড়ালে,
আজ অন্নপূর্ণা এলেন, অন্ন না হয় আড়ালেই রইল। যেমন জোর তাঁর বক্তৃতায় তেমনই ব্যবহারে, একটুও দ্বিধা নেই। সব জায়গাতেই আপন আসনটি অবিলম্বে জিতে নেওয়াই যেন তাঁর অভ্যাস। কেউ কিছু মনে করতে পারে এসব তর্ক তাঁর নয়, খুব কাছে এসে বসবার স্বাভাবিক দাবি যেন তাঁর আছে। অতএব এতে যে দোষ দিতে পারে, দোষ তারই। আমার লজ্জা হতে লাগলো, পাছে সন্দীপবাবু মনে করেন আমি নেহাত একটা সেকেলে জড় পদার্থ। মুখের কথা বেশ জলজল করে উঠবে, কোথাও বাঁধবে না। এক একটা জবাব শুনে তিনি মনে মনে আশ্চর্য হয়ে যাবেন, এ আমার কিছুতেই ঘটে উঠল না। ভিতরে ভিতরে ভারী কষ্ট হতে লাগলো। নিজেকে হাজার বার ভর্ৎসনা করে বললুম, কেন ওর সামনে এমন হঠাৎ বের হতে গেলুম। কোনো রকম করে খাওয়ানোটা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। তিনি আবার তেমনি নিঃসংকোচে দরজার কাছে এসে আমার পথ আগলে বললেন, আমাকে পেটুক ঠাওরাবেন না, আমি খাওয়ার লোভে এখানে আসিনি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বলে। যদি খাওয়ার পরে অমনি পালান তাহলে অতিথিকে ফাঁকি দেওয়া হবে। এমন সব কথা অত্যন্ত সহজে, অত্যন্ত জোরে না বললে ভারী বদসুরো লাগতো। আমার স্বামী যে ওর পরম বন্ধু, আমি যে ওর ভাজের মতো। আমি যখন নিজের সঙ্গে লড়াই করে সন্দীপবাবুর প্রবল আত্মীয়তার সমচ্চ ক্ষেত্রে উঠবার চেষ্টা করছি, আমার স্বামী আমার বিভ্রাট দেখে আমাকে বললেন, আচ্ছা তুমি তাহলে তোমার খাওয়া সেরে চলে এসো। সন্দীপবাবু বললেন, কিন্তু কথা দিয়ে যান ফাঁকি দেবেন না। আমি একটু হেসে বললুম, আমি এখনই আসছি। তিনি বললেন, আপনাকে কেন বিশ্বাস করি নে তা বলি। আজ 9 বছর হলো নিখিলেশের বিয়ে হয়েছে। এই 9টি বছর আপনি আমাকে ফাঁকি দিয়ে এসেছেন। আবার ফের যদি 9 বছর করেন তাহলে আর দেখা হবে না। আমিও আত্মীয়তা শুরু করে দিয়ে মৃদু কণ্ঠে বললুম, কেন, তাহলেই বা দেখা হবে না কেন? তিনি বললেন, আমার কুষ্ঠিতে আছে আমি অল্প বয়সে মরব। আমার বাপ দাদা কেউ 30-এর কোঠা পেরোতে পারেননি, আমার তো এই 27 হলো। তিনি বুঝেছিলেন কথাটা আমার মনে বাজবে, বাজলও বটে। এবার আমার মৃদু কণ্ঠে বোধহয় করুণ রসের একটু ছিটে লাগলো। আমি বললুম, সমস্ত দেশের আশীর্বাদে আপনার ফাঁড়া কেটে যাবে। তিনি বললেন, দেশের আশীর্বাদ দেশ লক্ষ্মীদের কণ্ঠ থেকেই তো পাবো, সেই জন্যই তো এত ব্যাকুল হয়ে আপনাকে আসতে বলছি। তাহলে আজ থেকেই আমার স্বস্ত্যয়ন আরম্ভ হবে। স্রোতের জল ঘোলা হলেও অনায়াসে তার ব্যবহার চলে। সন্দীপবাবুর সমস্তই এমনই দ্রুত বেগে সচল যে আর একজনের মুখে যা সইত না তার মুখে তাতে আপত্তি করবার ফাঁক পাওয়া যায় না। হাসতে হাসতে বললেন, দেখুন আপনার এই স্বামীকে জামিন রেখে দিলুম, আপনি যদি না আসেন তাহলে ইনিও খালাস পাবেন না। আমি যখন চলে আসছি তিনি আবার বলে উঠলেন, আমার আরেকটু সামান্য দরকার আছে। আমি থমকে ফিরে দাঁড়ালুম। তিনি বললেন, ভয় পাবেন না, এক গ্লাস জল। আপনি দেখেছেন আমি খাবার সময় জল খাই নে, খাবার খানিক পরে খাই। এরপরে আমাকে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করতে হলো, কেন বলুন দেখি। কবে তার কঠিন অজীর্ণ রোগ হয়েছিল তার ইতিহাস এলো। প্রায় 7 মাস ধরে তার কিরকম অসহ্য ভোগ গিয়েছে তাও শুনলুম। অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, সকল রকমের চিকিৎসকের উপদ্রব পার হয়ে অবশেষে কবিরাজের চিকিৎসায় কিরকম আশ্চর্য ফল পেয়েছেন তার বর্ণনা সেরে হেসে তিনি বললেন, ভগবান আমার ব্যামোগুলো এমনই করে গড়েছেন যে স্বদেশী বড়িটুকু হাতে হাতে না পেলে তারা বিদায় হতে চায় না। আমার স্বামী এতক্ষণ পরে বললেন, আর বিদেশি ওষুধের শিশিগুলো যে একদণ্ড তোমার আশ্রয় ছাড়তে চায় না। তোমার বসবার ঘরে 3টি সেলফ যে একেবারে, ওগুলো কি জানো? পুনিটিভ পুলিশের মতো। প্রয়োজন আছে বলে সে এসেছে তা নয়, আধুনিক কালের শাসনে ওরা ঘাড়ের উপরে এসে পড়ে, কেবল দণ্ডই দিতে হয়, গুঁতো কম খাই নে। আমার স্বামী অত্যুক্তি সইতে পারেন না, কিন্তু অলংকার মাত্রই যে অত্যুক্তি সে তো বিধাতার তৈরি নয়, মানুষের বানানো। আমি একবার আমার নিজের কোনো একটা মিথ্যার জবাবদিহির ছলে আমার স্বামীকে বলেছিলাম, গাছপালা পশু পাখিরাই আগাগোড়া সত্য বলে, বেচারাদের মিথ্যা বলবার শক্তি নেই। পশুর চেয়ে মানুষের এইখানে শ্রেষ্ঠতা, আবার পুরুষের চেয়ে মেয়েদের শ্রেষ্ঠতাও এইখানে। মেয়েদেরই বিস্তর অলংকার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়।
ঘর থেকে বাইরে এসে দেখি মেজোজা একটা জানলার খড়খড়ি একটুখানি ফাঁক করে ধরে বারান্দায় দাঁড়িয়ে। আমি জিজ্ঞাসা করলুম, এখানে যে? তিনি ফিসফিস করে উত্তর করলেন, আরই পাচ্ছিলুম। যখন ফিরে এলুম সন্দীপবাবু করুণ স্বরে বললেন, আপনার আজ বোধ হয় কিছুই খাওয়া হলো না। শুনে আমার ভারী লজ্জা হলো। আমি একটু বেশি শীঘ্র ফিরে এসেছি। ভদ্র রকম খাবার জন্য যতটা সময় দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। আজকের আমার খাওয়ার মধ্যে না খাওয়ার অংশটাই যে বেশি। সময়ের অঙ্ক হিসাব করলে সেটা বুঝতে বাকি থাকে না, কিন্তু কেউ যে সেই হিসাব করছিল তা আমার মনেও হয়নি। সন্দীপবাবু বোধহয় আমার লজ্জাটুকু দেখতে পেলেন, সেইটাই আরও লজ্জা। তিনি বললেন, বনের হরিণীর মতো আপনার তো পালাবার দিকেই ঝোঁক ছিল, তবুও যে এত কষ্ট করে সত্য রক্ষা করলেন এ আমার কম পুরস্কার নয়। আমি ভালো করে জবাব দিতে পারিনি। মুখ লাল করে ঘেমে একটা সোফার কোণে বসে পড়লুম। দেশের মূর্তিমতী নারী শক্তির মতো যেরকম নিঃসংকোচে এবং সগৌরবে সন্দীপবাবুর কাছে বেরিয়ে কেবলমাত্র দর্শন দানের দ্বারা তাঁর ললাটে জয়মাল্য পড়ার কল্পনা করেছিলাম, এ পর্যন্ত তার কিছুই হলো না। সন্দীপবাবু ইচ্ছা করেই আমার স্বামীর সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলেন। তিনি জানেন তর্কের তাঁর তীক্ষ্ণ ধার মনের সমস্ত উজ্জ্বলতা ঝকঝক করে উঠতে থাকে। এরপরেও আমি বারবার দেখেছি আমি উপস্থিত থাকলেই তিনি তর্ক করবার সামান্য উপলক্ষটুকু ছাড়তেন না। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন, সেইটার উল্লেখ করে বললেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে সেটা কি তুমি মানো না নিখিল? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তা মানি নে। দেশ জিনিসকে আমি খুব সত্য রূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদু মন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। সন্দীপবাবু বললেন, তুমি যাকে মায়া মন্ত্র বলছো আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। আমার স্বামী বললেন, এ কথা যদি সত্যই বিশ্বাস করো তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সন্দীপবাবু বললেন, সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প, অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। আমার স্বামী বললেন, পূজা করতে নিষেধ করি নে, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? সন্দীপবাবু বললেন, বিদ্বেষও পূজার অঙ্গ। কিরাত বেশি মহাদেবের সঙ্গে লড়াই করেই অর্জুন বর লাভ করেছিলেন। আমরা একদিক দিয়ে ভগবানকে মারব, একদিন তাতেই তিনি প্রসন্ন হবেন। আমার স্বামী বললেন, তাই যদি হয় তবে যারা দেশের ক্ষতি করছে আর যারা দেশের সেবা করছে উভয়ই তাঁর উপাসনা করছে, তাহলে বিশেষ করে দেশভক্তি প্রচার করবার দরকার নেই। সন্দীপবাবু বললেন, নিজের দেশ সম্বন্ধে আলাদা কথা, ওখানে যে হৃদয়ের মধ্যে পূজার স্পষ্ট উপদেশ আছে। আমার স্বামী বললেন, তাহলে শুধু নিজের দেশ কেন, তার চেয়ে আরও ঢের স্পষ্ট উপদেশ আছে নিজেরই সম্বন্ধে। নিজের মধ্যে যে নরনারায়ণ আছেন তাঁর পূজার মন্ত্রটাই যে দেশ বিদেশে সবচেয়ে বড় করে কানে বাজছে। সন্দীপবাবু বললেন, নিখিল, তুমি যে এইসব তর্ক করছো এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় বলে একটা পদার্থ আছে, তাকে কি একেবারে মানবে না? আমার স্বামী বললেন, আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারি না। আমি যদি নিজের স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম তারই কি মূলে ঘা দিই নে? চুরি করতে পারি নে যে তাই, সে কি বুদ্ধি আছে বলে না নিজের প্রতি শ্রদ্ধা আছে বলে? ভিতরে ভিতরে আমার রাগ হচ্ছিল, আমি আর থাকতে পারলুম না। আমি বলে উঠলুম, ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ এমন কোন সভ্য দেশ আছে যার ইতিহাস নিজের দেশের জন্য চুরির ইতিহাস নয়? আমার স্বামী বললেন, সে চুরির জবাবদিহি তাদের করতে হবে, এখনো করতে হচ্ছে, ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। সন্দীপবাবু বললেন,
বেশ তো, আমরাও তাই করব। চোরাই মালে আগে ঘরটা বোঝাই করে তারপরে ধীরে সুস্থে দীর্ঘকাল ধরে আমরাও জবাবদিহি করব। কিন্তু জিজ্ঞাসা করি, তুমি যে বললে এখনো তারা জবাবদিহি করছে, সেটা কোথায়? আমার স্বামী বললেন, রোম যখন নিজের পাপের জবাবদিহি করছিল তখন তা কেউ দেখতে পায়নি। তখন তার ঐশ্বর্যের সীমা ছিল না। বড় বড় ডাকাত সভ্যতারও জবাবদিহির দিন কখন আসে তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু একটা জিনিস কি দেখতে পাচ্ছ না? ওদের পলিটিক্সের ঝুলি ভরা মিথ্যা কথা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, গুপ্তচর বৃত্তি, প্রেস্টিজ রক্ষার লোভে ন্যায় ও সত্যকে বলিদান, এই যেসব পাপের বোঝা নিয়ে চলেছে, এর ভার কি কম? আর এ কি প্রতিদিন ওদের সভ্যতার বুকে রক্ত শুষে খাচ্ছে না? দেশের উপরেও যারা ধর্মকে মানছে না, আমি বলছি তারা দেশকেও মানছে না। আমার স্বামীকে আমি কোনো দিন বাইরের লোকের সঙ্গে তর্ক করতে শুনিনি। আমার সঙ্গে তিনি তর্ক করেছেন, কিন্তু আমার প্রতি তার এমন গভীর করুণা যে আমাকে হার মানাতে তার কষ্ট হতো। আজ দেখলুম তার অস্ত্র চালনা। আমার স্বামীর কথাগুলোতে কোনো মতেই আমার মন সায় দিচ্ছিল না। কেবলই মনে হচ্ছিল এর উপযুক্ত উত্তর আছে, উপস্থিত মতো সে আমার মনে জোগাচ্ছিল না। মুশকিল এই যে ধর্মের দোহাই দিলে চুপ করে যেতে হয়। এ কথা বলা শক্ত, ধর্মকে অতটা দূর পর্যন্ত মানতে রাজি নই। এই তর্ক সম্বন্ধে ভালো রকম জবাব দিয়ে আমি একটা লিখব এবং সেটা সন্দীপবাবুর হাতে দেব, আমার মনে এই সংকল্প ছিল। তাই আজকের কথাবার্তাগুলো ঘরে ফিরে এসেই আমি নোট করে নিয়েছি। একসময় সন্দীপবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনি কি বলেন? আমি বললাম, আমি বেশি সূক্ষ্মে যেতে চাই নে, আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই যা আমি কাড়বো কুড়বো। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই যাকে কাটবো কুটবো, যার উপরে আমি আমার এত দিনের অপমানের শোধ তুলব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। আমি দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে আমি বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। আমি মানুষ, আমি দেবতা নই। সন্দীপবাবু চৌকি থেকে উঠে আকাশে দক্ষিণ হাত আস্ফালন করে উঠলেন, হুররে হুররে। পরক্ষণেই সংশোধন করে বললেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার স্বামীর অন্তরের একটি গভীর বেদনা তার মুখের উপর ছায়া পেলে চলে গেল। তিনি খুব মৃদু স্বরে বললেন, আমিও দেবতা না, আমি মানুষ, আমি সেই জন্যই বলছি। আমার যা কিছু মন্দ সে কিছুতেই আমি আমার দেশকে দেব না, দেব না, দেব না। সন্দীপবাবু বললেন, দেখো নিখিল, সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশিয়ে একেবারে এক হয়ে আছে। আমাদের সত্যে রং নেই, রস নেই, প্রাণ নেই, শুধু কেবল যুক্তি। মেয়েদের হৃদয় রক্ত শতদল, তার উপরে সত্য রূপ ধরে বিরাজ করে। আমাদের তর্কের মতো তা বস্তুহীন নয়। এই জন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমন জানে না। কেননা ধর্ম বুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়। মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে, পুরুষেও পারে, কিন্তু তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর, সুন্দর। পুরুষের অন্যায় কুশ্রী, কেননা তার ভিতরে ভিতরে ন্যায় বুদ্ধির পীড়া আছে। তাই আমি তোমাকে বলে রাখছি, আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে। আজ আমাদের ধর্ম কর্ম বিচার বিবেকের দিন নয়। আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে, অন্যায় করতে হবে। আজ পাপকে রক্ত চন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে নিতে হবে। আমাদের কবি কি বলেছে মনে নেই? এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নি মদিরা রক্তে ফিরুক সঞ্চরী। অকল্যাণের বাজুক শঙ্খ, ললাটে লেপিয়া দাও কলঙ্ক। নির্লাজ কালো কলুষ পঙ্ক, বুকে দাও প্রলয়ঙ্করী। আজ ধিক থাক সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না। এই বলে তিনি মেজের উপর দুবার জোরে লাথি মারলেন। কার্পেট থেকে অনেকখানি নিদ্রিত ধুলো চমকে উপরে উঠে পড়ল।
দেশে দেশে যুগে যুগে মানুষ যা কিছুকে বড় বলে মেনেছে, এক মুহূর্তে তিনি তাকে অপমান করে এমন গৌরবে মাথা বাঁকিয়ে দাঁড়িয়ে উঠলেন যে তার মুখের দিকে চেয়ে আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আবার হঠাৎ গর্জে উঠলেন, যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাহিরকে জ্বালায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি সেই আগুনের সুন্দরী দেবতা। তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে সুন্দর করো। এই শেষ কটি কথা তিনি যে কাকে বললেন তা ঠিক বোঝা গেল না। মনে করা যেতে পারত তিনি যাকে বন্দে মাতরম বলে বন্দনা করেন তাকে, কিংবা দেশের যে নারী সেই দেশলক্ষ্মীর প্রতিনিধি রূপে তখন সেখানে বর্তমান ছিল তাকে। মনে করা যেতে পারত কবি বাল্মীকি যেমন পাপ বুদ্ধির বিরুদ্ধে করুণার আঘাতে এক নিমেষে হঠাৎ প্রথম অনুষ্টুপ উচ্চারণ করেছিলেন, তেমনি সন্দীপবাবুও ধর্ম বুদ্ধির বিরুদ্ধে নিষ্কারুণ্যের আঘাতে এই কথাগুলি হঠাৎ বলে উঠলেন। কিংবা জনসাধারণের মনোহর ব্যবসায় চিরাভ্যস্ত অভিনয় কুশলতার এই একটি আশ্চর্য পরিচয় দিলেন। আরও কিছু বোধহয় বলতেন, এমন সময় আমার স্বামী উঠে তার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, সন্দীপ, চন্দ্রনাথ বাবু এসেছেন। হঠাৎ চমক ভেঙে ফিরে দেখি সৌম্যমূর্তি বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ঘরে ঢুকবেন কিনা ভাবছেন। অস্তন্মুখ সন্ধ্যা সূর্যের মতো তার মুখের জ্যোতি নম্রতায় পরিপূর্ণ। আমাকে আমার স্বামী এসে বললেন, ইনি আমার মাস্টার মশাই, এর কথা অনেকবার তোমাকে বলেছি, একে প্রণাম করো। আমি তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আশীর্বাদ করলেন, মা, ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। ঠিক সেই সময় আমার সেই আশীর্বাদের প্রয়োজন ছিল। ইতি ঘরে বাইরে উপন্যাসের প্রথম পর্ব বিমলার আত্মকথা সমাপ্ত হলো। ধন্যবাদ।